4 বছর পর মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর সুযোগ পাচ্ছে রিক্রুটিং এজেন্সিগুলো। প্ল্যান্টেশন ছাড়াও অন্য পেশায় নেওয়া হবে কর্মী, সরকারের কঠোর নজরদারির পরামর্শ। প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে বাংলাদেশের উন্নয়ন ত্বরান্বিত করা হবে, লন্ডনে নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রী। পতেঙ্গা সমুদ্র সৈকতের পাশে নতুন উপশহর গড়তে যাচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। থাকবে সব নাগরিক সুবিধা, অনুমোদন পেলেই জমি অধিগ্রহণ শুরু। হবিগঞ্জের নবীগঞ্জে ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, 5 জন নিহত, আহত 2। এবং আজ পহেলা আষাঢ়, বাংলা ঋতুচক্রে বর্ষার আগমনের দিন। সবুজ হয়ে ওঠা প্রকৃতিতে বর্ষা বিলাসে মেতে উঠেছেন নিসর্গপ্রেমীরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না। 4 বছর পর মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর সুযোগ পাচ্ছে রিক্রুটিং এজেন্সিগুলো। জনশক্তি রফতানিকারকদের সংগঠন বাইরা বলছে, এর মাধ্যমে নিশ্চিত হবে বছরে প্রায় 1.5 লাখ শ্রমিকের কর্মসংস্থান। তবে অভিবাসন খরচ নিয়ন্ত্রণে রাখতে ও দক্ষ শ্রমিক পাঠানো নিশ্চিত করতে সরকারকে কঠোর নজরদারির পরামর্শ রামরুর। বিস্তারিত জানাচ্ছেন সৌমিত্র শুভ্র। অটোমোবাইলের কাজ শিখছে কেউ বা শিখছে মেশিনারিজের কাজ। বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের এই শিক্ষার্থীদের চোখে স্বপ্ন পূরণের হাতছানি। কোর্সটা শেষ হলেই পাড়ি জমাবেন ভিন দেশে। তাদের অর্জিত বৈদেশিক মুদ্রায় বদলে যাবে পরিবারের আর্থিক অবস্থা। মালয়েশিয়ায় দীর্ঘদিন পর প্ল্যান্টেশন ছাড়াও অন্যান্য পেশায় বেসরকারিভাবে শ্রমিক নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এমন খবরে জোরালো হয়েছে তাদের স্বপ্ন। মালয়েশিয়ায় বাংলাদেশের জন্য যাওয়াটা এর আগে ছিল যতটুকু সুবিধা, তার সাথে এখন যদি দক্ষভাবে যেতে পারি তাহলে আমরা অনেক বেশি সুবিধা পাবো। প্রাইভেট কোম্পানিকে দিবে, ওই ক্ষেত্রে দিলে তারা যদি আমাদের কাছ থেকে মোটা অ্যামাউন্ট নেয় তাহলে তো আমাদের জন্য যাওয়া ঝামেলাকর হয়ে যাবে। 2006 থেকে 2009 সালে মোট 5 লাখ বাংলাদেশি মালয়েশিয়ায় অভিবাসী হয়েছিলেন। বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে এর মধ্যে 3 লাখই গিয়েছিলেন অবৈধভাবে। এতে ওই বছরের পর বাংলাদেশ থেকে শ্রমিক নেয়াই বন্ধ করে দেয় দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটি। মালয়েশিয়ায় সম্প্রতি বেসরকারিভাবে শ্রমিক পাঠানোর যে প্রক্রিয়া শুরু হয়েছে, সেখানে দক্ষ জনশক্তিকে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে, নইলে অদক্ষ জনশক্তিকে রপ্তানি করা হলে অন্যান্য বারের মতো মালয়েশিয়ায় এই শ্রমবাজারও বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন তারা। হিউজ একটা মাইগ্রেশন কস্ট আমরা মালয়েশিয়ার ক্ষেত্রে দেখি। তো এই ব্যাপারগুলোতে আমাদের শুরু থেকে এক ধরনের একটা স্ট্রং মনিটরিং রেগুলেশন থাকতে হবে। যদি কোনো রকমের ব্যর্থতার পরিচয় দেই তাহলে কিন্তু আমরা আবার বড় ধরনের একটা কলাপসের শিকার হব এই বাজারটা ধরতে গিয়ে। 2012 সাল থেকে দুই সরকারের মধ্যে চুক্তির মাধ্যমে শ্রমিক পাঠানো শুরু হলেও 3 বছরে মাত্র 7,000 শ্রমিক যেতে পেরেছেন। এমন বাস্তবতাই গভর্নমেন্ট টু গভর্নমেন্ট বা G2G পদ্ধতি সংস্কার করে এতে বেসরকারি জনশক্তি রপ্তানিকারকদের অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু করেছে সরকার। প্রতি বছরে 1 থেকে 1.5 লক্ষ লোক মালয়েশিয়া অতিরিক্ত যাওয়ার সম্ভাবনা আমরা দেখছি। যেখানে সিলেকশন হবে তখন আমরা যে পদ্ধতিতে লোক সিলেক্ট করতাম সেই পদ্ধতিতে লোক সিলেকশন হবে। ডেটাবেস থেকে যাদের লোক নিতে হবে সরকার যেভাবে নিত, তাতে করে অনিয়ন্ত্রিতভাবে লোক যাওয়ার আর সুযোগ থাকবে না। বাইরা সভাপতি আরো জানালেন, সব প্রক্রিয়া ঠিকভাবে সম্পন্ন হলে আগামী সেপ্টেম্বর থেকেই এজেন্সির মাধ্যমে শ্রমিকরা যেতে পারবেন। সৌমিত্র শুভ্র, সময় সংবাদ, ঢাকা। অবশেষে যুক্তরাষ্ট্রের আপিল আদালতে নির্ধারণ হতে যাচ্ছে বাংলাদেশি সহ কাগজপত্রহীন 50 লাখ অভিবাসীর ভাগ্য। আগামী 6 জুলাইয়ের পর প্রেসিডেন্ট বারাক ওবামার স্থগিতাদেশের ওপর শুনানি অনুষ্ঠিত হবে। অভিবাসী বিষয়ক আইনজীবীরা বলছেন, বৈধতা না দিলেও কাগজপত্রহীন অভিবাসীদের বহিষ্কারের বিষয়টি অবাস্তব এবং এর বিরুদ্ধে আদেশ দেবেন আদালত। তাই অভিবাসীদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমাদের নিউ ইয়র্ক প্রতিনিধি শিহাবুদ্দিন কিস্তুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত বছর 20 নভেম্বর যুক্তরাষ্ট্রে থাকা 50 লাখ অভিবাসীর বহিষ্কারাদেশ বাতিল এবং তাদের বৈধতা দেওয়ার বিষয়ে নির্বাহী আদেশ জারি করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে রাজনৈতিক দ্বন্দ্বে অভিবাসীদের ভাগ্য অনেকটাই অনিশ্চিতই রয়ে গেছে।
26টি রিপাবলিকান রাজ্য এই নির্বাহী আদেশের বিরুদ্ধে মামলা করেছে। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে এ মামলার শুনানির কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল আপিল আদালতের পঞ্চম সার্কিট কোর্ট নির্ধারণ করবেন 66% এশীয় সহ কাগজহীন অভিবাসীদের ভাগ্য। অভিবাসীদের বৈধতার পক্ষে বিভিন্ন সামাজিক ও বেসরকারি সংগঠনগুলোর সঙ্গে কাজ করছে দক্ষিণ এশীয় অভিবাসীদের সংগঠন দেশ ইজ রাইজিং আপ অ্যান্ড মুভমেন্ট ড্রাম। বিভিন্ন স্টেটে কত পার্সেন্ট এপিআই কমিউনিটি আছে যারা এটার বেনিফিটেড হবে, কত পার্সেন্ট গভর্নমেন্ট রেভিনিউ আসবে, যে ফ্যাক্টটা গভর্নর শো করতে চাইছে যে স্টেটের জন্য হার্মফুল, আর আমরা দেখাতে চাচ্ছি স্টেটের জন্য কতটা ইনকাম বাড়বে উল্টা। এ ব্যাপারে ন্যাশনাল ইমিগ্রেশন লয়ার্স সদস্য এবং অভিবাসন বিষয়ক আইনজীবী মারিজান চেভেস্কির মতে আইনের ফাঁকে ওবামার নির্বাহী আদেশের অপমৃত্যু হতে পারে, তবে স্বতন্ত্রভাবে আইনি সহায়তায় বহিষ্কারাদেশ প্রাপ্তরা যুক্তরাষ্ট্রে বৈধতা পেতে পারেন বলেও মনে করেন তিনি। Directly connected to Bangladesh, and nationals of Bangladesh, particularly in this situation today, can be easily helped. এদিকে অভিবাসন বিষয়ে দক্ষ বাংলাদেশি আইনজীবী নাজমুল আলম জানান, শুনানির ফলাফল যাই হোক কাগজহীন অভিবাসীদের শঙ্কিত হওয়ার কিছুই নেই। জুলাই 6th উইকে যে আর্গুমেন্টের জন্য যে তারিখটা তৈরি করা হয়েছে অথবা তারিখটা মানে রেডি করা হচ্ছে, সেটা হচ্ছে যে বেসিক্যালি যে এটার যৌক্তিকতা কতটুকু, বেসিক্যালি দ্যাটস ইট। ইমিগ্রেশনে অ্যাকচুয়ালি কি এই লোকগুলাকে বৈধতা দেওয়া উচিত হবে কি হবে না, দিস ইজ নান অফ অ্যাকচুয়ালি দ্য কোর্ট বিজনেস। আশার কথা ওবামার নির্বাহী আদেশের আলোকে যুক্তরাষ্ট্র কংগ্রেসকে যথাযথ পদক্ষেপ নেয়ার দিক নির্দেশনা দিতে পারে, যার ফলে কাগজহীন অভিবাসীদের বৈধতায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। সময় সংবাদ, নিউ ইয়র্ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে বাংলাদেশের উন্নয়ন ত্বরান্বিত করা হবে। সেই সঙ্গে ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে দেশের উন্নতি করাই এখন সরকারের একমাত্র লক্ষ্য। রোববার লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে দেয়া নাগরিক সংবর্ধনায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। ভারতের সঙ্গে স্থল সীমান্ত চুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের সাফল্যের জন্য রোববার সেন্ট্রাল লন্ডনের পার্কলেন হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে এক নাগরিক সংবর্ধনার আয়োজন করে যুক্তরাজ্য আওয়ামী লীগ। এতে প্রধানমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে বাংলাদেশের উন্নয়ন ত্বরান্বিত করাই তার সরকারের প্রধান লক্ষ্য। মিয়ানমার, ভারত, চীন, বাংলাদেশ এই 4 দেশ মিলে আমরা যৌথভাবে আমাদের যোগাযোগ, কানেক্টিভিটি, অর্থনৈতিক উন্নয়নের পরিকল্পনা নিয়েছি, যেটা BCIM নাম দিয়ে আমরা সে ব্যবস্থা নিয়েছি। আমরা এই প্রতিবেশী দেশগুলির সাথে একটা সুসম্পর্ক রেখে যোগাযোগের মাধ্যমে স্বাভাবিক উন্নয়ন করা একটাই লক্ষ্য, যে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ তার ভৌগোলিক অবস্থানের কারণে যে গুরুত্ব রয়েছে সেই গুরুত্বটাকে কাজে লাগিয়ে দেশের মানুষের উন্নতি করা। আমি একটা কথা প্রতিবেশীদের সাথে বলি যে আমাদের একটাই হচ্ছে কমন এনিমি। এই কমন এনিমিটা কি? এটা হচ্ছে পভার্টি। পভার্টি হচ্ছে আমাদের কমন এনিমি। এর বিরুদ্ধে আমাদেরকে সকলে এক হয়ে ফাইট করতে হবে এবং বাংলাদেশকে আমাদের গড়ে তুলতে হবে সেইভাবে। শুধু আমার নিজের দেশের কথা ভাবলে চলবে না, আমার প্রতিবেশী দেশ, নেইবারিং কান্ট্রি, তাদের কথা ভাবতে হবে যে আমরা এর বিরুদ্ধে ফাইট করব। বাংলাদেশ হবে 2021 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ। সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক সহ 6 জন ব্রিটিশ এমপি। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। গত 12 জুন ব্যক্তিগত সফরে লন্ডন যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী 17 জুন বাংলাদেশের উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করার কথা রয়েছে তার। সময় সংবাদ, যুক্তরাজ্য। হবিগঞ্জের নবীগঞ্জে ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ 5 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 2 জন। সকালে ঢাকা সিলেট মহাসড়কের দেবপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে সিলেটগামী পণ্য বোঝাই একটি ট্রাক ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ 5 জন মারা যান। এ ঘটনায় আহত হন 2 জনের মধ্যে একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে শাহ আলম নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তার বাড়ি সিলেটের জৈন্তাপুরের গিলাতেল এলাকায়। দুর্ঘটনা কবলিত প্রাইভেট কারের চালক ছিলেন তিনি। সময় সংবাদে আরও থাকছে।
নরসিংদীতে নিখোঁজের 10 দিন পর অচেতন অবস্থায় এক কিশোরী উদ্ধার। অপহরণের পর শারীরিক নির্যাতনের অভিযোগ ভুক্তভোগীর পরিবারের। এবং বরগুনার পায়রা নদীতে দেখা দিয়েছে তীব্র ভাঙন। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা, নিয়ন্ত্রণে অস্থায়ীভাবে ফেলা হচ্ছে বালির বস্তা। 2015-16 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সরকারি বিনিয়োগ ও এডিপি বাস্তবায়নের সুনির্দিষ্ট কোনো রূপরেখা নেই বলে মনে করছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের ঢাকা অফিসে এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন এমন পর্যালোচনা তুলে ধরেন। তাছাড়া একে গতানুগতিক এবং বৃহৎ বাজেট হিসেবেই দেখছে প্রতিষ্ঠানটি। অর্থবছর 16তে আমরা কোন প্রকল্পগুলি শেষ করব বলে একটা লিস্ট অন্তত দেওয়া হয়েছে। তো আমরা আরো আশ্বস্ত বোধ করতাম যদি এই একই প্রকল্পগুলোতে গত বাজেট যখন শুরু হয়েছিল তখন কি অবস্থা ছিল এবং এই বাজেট শেষ করার পরে কতটা ফিজিক্যাল অগ্রগতি হয়েছে সে সম্পর্কে যদি তথ্য থাকতো। সরকারি বিনিয়োগ ব্যবস্থাপনায় যে চ্যালেঞ্জেসগুলি ছিল, মূল চ্যালেঞ্জেসগুলো, এখানে কিন্তু এগুলি এখনো রয়ে গেছে। তার মধ্যে আপনার অননুমোদিত প্রকল্পের সংখ্যা এখনো প্রচুর, 860টি। প্রতীকী বরাদ্দ দেওয়ার যে একটি রীতি চালু হয়েছে বাংলাদেশে সেটি এখনো রয়ে গেছে। আবার বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য যেই মোট বরাদ্দ দিয়ে আমরা শুরু করি, বছর শেষে সেই বরাদ্দটা সাইজটা কমে যায়। পহেলা আষাঢ় আজ। দিনপঞ্জির পাতা অনুসারে আজই আগমন বাংলার সৌন্দর্যের রানী বর্ষা ঋতুর। তবে নীল নবঘনে আষাঢ় গগনে মেঘ জমেছে আগেই। বৃষ্টিতে সবুজ হয়ে উঠেছে প্রকৃতি। আর প্রকৃতি প্রেমীরা উপভোগ করতে শুরু করেছেন বর্ষা বিলাস। বিস্তারিত জানাচ্ছেন পারমিতা হিম। আকাশ জুড়ে মেঘের ঘন ঘটা। একই দিনের শুরু না শেষ ঠিক বোঝা যায় না। হঠাৎ গর্জন করে ওঠে মেঘরাজ। ঝুমঝুম শব্দে চারিদিকে অজস্র জলের কোলাহল। এ যে আষাঢ় শ্রাবণের মাস, এ যে বর্ষা। প্রকৃতির সাথে সাথে যেন ভিজে যায় মন, সিক্ত হয় হৃদয়। একটা সিক্ত আবহাওয়া, একটা হৃদয় খোলা ভাব আছে না, একদিকে যেমন বর্ষণ, তেমনি অন্যদিকে একটা সৃজনও তো এর মধ্যে মানে বিযুক্ত হয়। সর্বত্র যেন একটা শিহরণ এবং আনন্দের বাতাস বয়ে যায়। জানালার ওপাশের জলধারা মনে করিয়ে দেয় ফেলে আসা দিনের কথা। মনে পড়ে শৈশব, মনে পড়ে কৈশোর। বর্ষা যেন স্মৃতিমন্থনের মহাকাল। বৃষ্টিতে ভিজতেন সে সময়? কত ভিজেছি, বৃষ্টিতে ভিজে ভিজে কোথাও যাওয়ার একটা আনন্দ আছে। পুকুর ভরে উঠলে বুঝলো ওই মাছ লাফালাফি করতো এবং ওই ছোট মাছগুলি পুকুর থেকে বেরিয়ে যেত, আমরা একটা নালার মতো করে দিয়ে মাছ করতাম। বাংলা গানে, কবিতায়, সাহিত্যে বর্ষা আর বিরহ বেদনা যেন এক সুতোয় গাঁথা। কোন সুদূর অতীতে কালিদাস মেঘদূত লিখেছিলেন কেই বা জানে। সেই মহাকাব্যের প্রভাবে রবীন্দ্রনাথ নজরুল তো বটেই, বাংলার সব রথী মহারথী করেছেন বৃষ্টি বন্দনা। আজও অঝোর বর্ষণের দিনে মন যেন কেমন করে। প্রকৃতির এই যে অঝোর বর্ষণে এই যে শব্দ, হয়তো এগুলি তো আমাদের অনেকটা সাবকনশিয়াসে আছে। বর্ষার ফুল কদম ফুটে ঝরে গেছে আগেই। বৈশ্বিক উষ্ণতার সর্বগ্রাসী প্রভাবে কমে আসছে এই ঋতুর সময়কাল। বর্ষার শুরুতে কদম ফুটে না, আগেই ফুটে যায়। আবার শরৎকালেও ফুটে। এই যে অনিয়ম আমরা বলি যেটা, এটা হলো জলবায়ুর পরিবর্তনের সূচক। এই বর্ষা ভিজিয়ে দিক মানুষের মনকেও। প্রকৃতির সাথে সাথে উচ্ছ্বসিত উদ্বেলিত হোক মানুষের হৃদয়। মনে লাগুক সজীবতার ছোঁয়া। পারমিতাহীন, সময় সংবাদ, ঢাকা। এদিকে নাচ, গান, কবিতা আবৃত্তি সহ নানা আয়োজনে বাংলা একাডেমিতে আয়োজন করা হয় বর্ষাবরণ অনুষ্ঠানের। সকালে বাংলা একাডেমি নজরুল মঞ্চে সাংস্কৃতিক সংগঠন উজিচি এই অনুষ্ঠানের আয়োজন করে। প্রকৃতিপ্রেমিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন এই আয়োজনে। বর্ষার প্রকৃতির সাজে তরুণ তরুণীরা নিজেদের সাজিয়েছেন নীল ও লালের আবেশে পাঞ্জাবি ও শাড়িতে। এই আয়োজনে বর্ষা সবার জীবনে শান্তি, সমৃদ্ধি ও প্রবৃদ্ধি নিয়ে আসবে এ কামনা করেন সবাই। পতেঙ্গা সমুদ্র সৈকতের পাশে আউটার রিং রোড ঘেঁষে নান্দনিক আবাসিক এলাকা সহ নতুন উপশহর গড়তে যাচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ।
700 একর জায়গায় গড়ে তোলা হবে সব নাগরিক সুবিধা সম্বলিত পরিবেশ বান্ধব আবাসিক প্রকল্প। এছাড়া সাগরকে ঘিরে হোটেল, মোটেল ও আকর্ষণীয় বিনোদন কেন্দ্র সহ এটি হবে পর্যটন নির্ভর ভিন্ন আঙ্গিকের শহর। ইতোমধ্যে প্রকল্প প্রস্তাবনা চূড়ান্ত করা হয়েছে। সরকারি অনুমোদন পেলেই শুরু হবে জমি অধিগ্রহণের কাজ। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। পাহাড় ও সাগর বেষ্টিত হলেও বন্দরনগরী চট্টগ্রামে এতদিন সাগরকে কাজে লাগিয়ে আবাসিক বা পর্যটন নির্ভর কোনো প্রকল্প হাতে নেওয়া হয়নি। অথচ মালদ্বীপ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার মতো সাগর তীরবর্তী সব দেশেই সৈকতের পাশে গড়ে উঠেছে নান্দনিক স্থাপনা ও পর্যটন এলাকা। অবশেষে পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে ফৌজদারহাট পর্যন্ত নির্মিতব্য আউটার রিং রোড ও বেরি বাঁধের পাশের খালি জায়গায় পর্যটন নির্ভর নতুন শহর নির্মাণে এগিয়ে এসেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। জায়গার ফান্ড এবং আমাদের ফান্ড মিলিয়ে আবার 1700 কোটি টাকা দিয়ে এইটা দিয়ে যেটা হচ্ছে, এটা আমরা সাগরের যে ওয়াটার রিং রোড যেটা হচ্ছে তার পাশে যে জায়গাগুলি আছে এগুলি অধিগ্রহণ করে আমরা প্রায় 700 একর জমি আমরা অধিগ্রহণ করে নতুন শহর আমরা গড়ে তুলব। মন্ত্রীর নির্দেশনা অনুসারে ইতিমধ্যে প্রকল্প প্রস্তাবনা চূড়ান্ত করেছে সিডিএ। কর্মকর্তারা জানান 2500 প্লট সহ পরিবেশ বান্ধব এই শহরটি হবে স্বয়ংসম্পূর্ণ। আমরা আশা করছি ভবিষ্যতে চট্টগ্রামের জন্য একেবারে একটা ভিন্ন আঙ্গিকের, ভিন্ন ধরনের একটা পর্যটন নির্ভর একটা শহর। এছাড়া দ্বিতীয় পর্যায়ে আউটার রিং রোডের পাশে সৈকতের অগভীর এলাকা থেকে জমি উদ্ধার করে আধুনিক পর্যটন জোন করার পরিকল্পনা রয়েছে সিডিএর। এতে বৈদেশিক মুদ্রা আয়ের সুযোগও বাড়বে। পর্যটন নির্ভর সব স্থাপনা সেট করে এখানে আমরা ল্যান্ড রিক্লেমেশন একটা প্রজেক্ট আমরা নিতে পারি ভবিষ্যতে, এটা সেকেন্ড ফেজ হিসেবে। স্পেশাল পর্যটন এলাকার মতো যদি একটা দ্বীপ তৈরি করা যায় যেখানে শুধুমাত্র পর্যটন রিলেটেড কর্মকাণ্ডগুলি চলবে এবং সেটা বিদেশিদের জন্য উন্মুক্ত করে দেওয়া যাবে, যদি ওটা আমরা করতে পারি তাহলে চট্টগ্রাম অঞ্চলে প্রচুর ফরেন কারেন্সি বা রেভিনিউ ইনকাম হবে। প্রকল্পটি বাস্তবায়নে প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছে 870 কোটি টাকা। হাজেরা শিউলি, সময় সংবাদ, চট্টগ্রাম। নরসিংদীতে নিখোঁজের 10 দিন পর অচেতন অবস্থায় এক কিশোরীকে উদ্ধার করেছেন স্থানীয়রা। শনিবার রাতে শিবপুর উপজেলার আমতলা বাজারের পাশ থেকে উদ্ধারের পর চিকিৎসার জন্য ওই কিশোরীকে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের অভিযোগ, তাকে শারীরিক নির্যাতন করে হাত পা বেঁধে অচেতন অবস্থায় মহাসড়কের পাশে ফেলে দেওয়া হয়। নরসিংদী থেকে কাউসার আহমেদের তোলা ছবি ও আশিকুর রহমান পিয়ালের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। 4 জুন মেজ বোনের বাড়ি থেকে বড় বোনের বাড়ি যাওয়ার পথে নিখোঁজ হয় 16 বছরের এই কিশোরী। এরপর টানা 10 দিন কোনো খোঁজ মেলেনি তার। নির্যাতিতার মায়ের অভিযোগ, সৈকত ও মেহেন্দি নামে 2 যুবকের নাম উল্লেখ করে নরসিংদী সদর থানায় অপহরণের অভিযোগ করা হয়। তবে পুলিশের এসআই জুয়েল সৈকতকে আটক করেও ছেড়ে দেয়। জুয়েল পুলিশ আমার জানা না হাত দিয়ে 2 টাইম না নিয়ে কলম দিয়া বলে আপনি কি মহিলা শয়তান, এখানে আপনি কি 10 জন মানেন না, এই যে মেম্বারশিপ আছে এগুলি আপনি মানেন না, হারা সই তার আপনি দিচ্ছেন না করে আপনি সই দেন, হারা ওই ব্যবস্থা করবেন একটা এ কই আপনি লাগে আমরা মাথা মাথা লাগতো এটা কই আমার দম মাসতাম গায়ে আমার একটা সই লাগাইছে, সই লাগায় সরকার ছাড়া বিচারা। নির্যাতিতা কিশোরী জানায়, দাসপাড়া মহল্লার সৈকত মিয়া দীর্ঘদিন ধরে বিয়ের প্রস্তাব দেওয়া সহ উত্ত্যক্ত করে আসছিল। তার প্রস্তাবে রাজি না হওয়ায় সৈকত মিয়া, মেহেদি সহ 5 জন তাকে অপহরণ করে শারীরিক নির্যাতন চালায়। শুধু আমি শুনতে পারছি মানে অন্য বাসার লোকরা বৈরব বৈরব বলতেছে বলে, তখন আমার একটা ইঞ্জেকশন মারছে, তারপর আমি আর কিছুই বলতে পারতাম না। যখন আমার জ্ঞান ফিরে আসছে, একটা ছোট্ট রুমের একটা বাথরুমের দরজা আর শুধু মেন দরজা ছাড়া আর কোনো ইয়া নাই, জানলা মালা কিছু নাই। ওদের কাছে পানি চাইলে ওরা গরম চা আমার মুখে ঢেলা দিত। তারপরে যদি আবার রিকোয়েস্ট করতাম তাহলে বরফের টুকরা মুখে দিয়ে মুখ বাইরে দিয়ে দিত। অনেক উঁচু থেকে আমার সিঁড়িতে হাসপায় নামাইতো, নামায় কখনো ট্রেনের রাস্তায় নিয়ে যাইতো, কখনো ব্রিজের উপর নিয়ে যাইতো, কখনো ছাদের উপর নিয়ে যাইতো। সৈকত বলে জোরে মারিস না, মেহেদি বলে জোরে মেরা ফেলা। চিকিৎসকরা জানান মেয়েটি মানসিকভাবে অনেকটা বিপর্যস্ত। সে এখনো পুরোপুরি খাবার খেতে পারছে না। আমরা তাকে লিকুইড জাতীয় খাবার দিয়ে তাকে কিছুটা স্টেবল এবং অন্যান্য স্যালাইন বা ফ্লুইড, অ্যান্টিবায়োটিক এবং ড্রেসিং যেটা করা দরকার সেগুলি দিয়ে মেন্টালি তাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি।
এদিকে চিকিৎসাধীন কিশোরীকে হেফাজতে নিয়েছে পুলিশ। আসামি ধরার ব্যাপারে এটা আমি অবগত নই, তবে যদি এরকম হয় থাকে ধরে ছেড়ে দেয় সেক্ষেত্রে এটা খতিয়ে দেখা হবে। যদি এরকম প্রমাণ হয় সেক্ষেত্রে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিশোরীর মা রেহানা বেগম 9 জুন আদালতে দুজনের নাম উল্লেখ করে একটি অপহরণ মামলা দায়ের করেন। সময় সংবাদ, নরসিংদী। হঠাৎ করেই বরগুনার পায়রা নদীতে দেখা দিয়েছে তীব্র ভাঙন। নদীগর্ভে বিলীন হতে বসেছে তালতলী উপজেলার বগিবাজার। এলাকাবাসী বলছে, প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে শুধু বাজারই নয়, পানির তোড়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে তলিয়ে যাবে গ্রামের পর গ্রাম। অবশ্য পানি উন্নয়ন বোর্ড বলছে, সাময়িকভাবে বালির বস্তা ফেলা হচ্ছে। এম এ আজিমের তথ্য ও এস এম সিফাতের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত অমাবস্যা ও পূর্ণিমায় বরগুনার পায়রা নদীতে জোয়ারের চাপ বেড়েছে, সাথে সাথে ভাঙনের তীব্রতা বেড়েছে নদী পাড়ে। গত 2 থেকে 3 দিনে নদীগর্ভে বিলীন হয়ে গেছে বগি গ্রামের বেশ কিছু এলাকা। ভাঙতে শুরু করেছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধও। এতে বাঁধকে কেন্দ্র করে গড়ে ওঠা বগিবাজারও হুমকির মুখে পড়েছে। ভাঙন তীর থেকে দোকান ভেঙে সরিয়ে নিচ্ছেন অনেকেই। এলাকাবাসীর আশঙ্কা, প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে পানি ঢুকে প্লাবিত হবে গ্রামের পর গ্রাম। ভাঙতে ভাঙতে রাস্তা থাকছে, এখন তো যাওয়ার জায়গা নাই। না যাওয়ার ঘর দুয়ার সরাইতে ইতিমধ্যে গেছি, এখন কি করে ব্যবস্থা, কোনো ব্যবস্থাই পাইতেছি না। ব্যবস্থা মনে করেন করতে 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 যখন কোনো ব্যবস্থার কোনো পাই না। তো এই 2 দিন আগে এখান থেকে 20-30 হাত নদী ভেঙে গেছে, আর যদি 4-5 জায়গা যায় তো আমাদের বাজার ধ্বংস হয়ে যাবে। এদিকে জরুরি ভিত্তিতে বালুর বস্তা ফেলার পাশাপাশি স্থায়ীভাবে ভাঙন প্রতিরোধে প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে দাবি পানি উন্নয়ন বোর্ডের। এখানে যে গর্তগুলো তৈরি হয়েছে, গর্তগুলোতে আমরা স্যান্ডফিটিং ব্যাগ ফেলবো, ফেলে এটা ভর্তি করে দেবো। এছাড়াও এখানে স্থায়ী কাজ হিসাবে আমাদের নদীটি সংরক্ষণ কাজ বাস্তবায়ন করা হবে। তার জন্য সিসি ব্লক বানানো হয়ে গেছে, এখনো হচ্ছে। আগামী শুকনো মৌসুমে এখানে নদীটি সংরক্ষণ কাজ বাস্তবায়ন হবে। জরুরি ব্যবস্থা হিসেবে 12 লক্ষ টাকার বালুর বস্তা ফেলা হচ্ছে, আর স্থায়ীভাবে ভাঙন প্রতিরোধে নেওয়া প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 25 কোটি টাকা। সময় সংবাদ, বরগুনা। বগুড়ার সারিয়াকান্দির গোদাখালী পয়েন্টে যমুনা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বিস্তৃত এলাকা। এদিকে নদীর পানি বিপদসীমার 14 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় এলাকার অনেকে আতঙ্কিত হয়ে বাড়ি ছাড়ছেন। খোলা আকাশের নিচে পানি ও খাবার সংকটে দিন পার করছেন অনেকে। এ অবস্থায় গতকাল বিকেলে 500 পরিবারের মাঝে চিরা, গুড়, মুড়ি ও রুটি বিতরণ করেছেন পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান। এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত 3 টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। মানুষের ঘর বাড়িতে পর্যন্ত পানি ঢুকেছে। তা আমরা এই দুর্গত মানুষের পাশে এসে দাঁড়িয়েছি এবং এলাকায় যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি না ঘটে এই বন্যাকে কেন্দ্র করে, প্লাস আমরা আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদের যতটুকু সম্ভব আমাদের যথাসাধ্যের মধ্যে তাদেরকে ত্রাণ সাহায্য। শরীয়তপুর থেকে 71 মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত সোলাইমান মোল্লাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গতরাতে সদর উপজেলার কাশীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গতকাল বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে যুদ্ধাপরাধে অভিযুক্ত সোলাইমান মোল্লার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পাঠায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর প্রেক্ষিতে রাতে তার গ্রামের বাড়িতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় সোলাইমান মোল্লাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে শরীয়তপুরের কয়েকশো মানুষকে হত্যা ও নির্যাতনের অভিযোগ এনে তার বিরুদ্ধে 2010 সালে মামলা করা হয়। চীনা কমিউনিস্ট পার্টির 6 সদস্যের একটি প্রতিনিধি দল 3 দিনের সফরে ঢাকায় এসেছে। চীনের পররাষ্ট্র প্রতিমন্ত্রী গো ইয়াজুর নেতৃত্বে গতরাত 10:30টার দিকে প্রতিনিধি দলটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। সংসদ সদস্য ফারুক খান এ সময় তাদের স্বাগত জানান। আজ দুপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ও সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে প্রতিনিধি দলটির বৈঠক করার কথা রয়েছে। এছাড়া মঙ্গলবার চট্টগ্রাম বন্দর পরিদর্শনেরও কথা রয়েছে তাদের। প্রতিবেশী দেশ ভারত সহ শীতপ্রধান দেশগুলোতে ক্রমেই জনপ্রিয় হচ্ছে পাট ও তুলার মিশ্রণে তৈরি জুটনের পোশাক। ব্যবসায়ীরা বলছেন, জুটনের ব্যবহার বাড়লে পাটের ব্যবহার বাড়ার পাশাপাশি কমবে তুলা আমদানির ওপর চাপ, সেই সঙ্গে হবে বিপুল কর্মসংস্থান। তবে বিশ্ববাজারে জায়গা করে নিতে পোশাক সহ জুটন পণ্যের প্রসারে ফ্যাশন প্রমোটারদের এগিয়ে আসার আহ্বান নতুন উদ্যোক্তাদের। বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান সবুজ।
বৈচিত্র্যের হাত ধরে স্বাচ্ছন্দ্য আর সৌন্দর্য সচেতনতায় নতুন ডিজাইনই দখল করে নেয় বিশ্ববাজার। নতুনত্বের এই ধারা ধরে বাজারে ক্রমেই জায়গা করে নিচ্ছে জুট কটন মিলিয়ে তৈরি জুটনের পোশাক। জুটনের এই টপস দেখে বোঝার উপায় নেই এসব পোশাকে তুলার চেয়ে বেশি ব্যবহার করা হয়েছে পাটের আঁশ। ছেলেদের জন্য তৈরি হচ্ছে জিন্স কোট সহ নানা ধরনের পোশাক ছাড়াও তৈরি হচ্ছে পার্স ব্যাগ, পর্দা সহ সৌন্দর্য বর্ধক নানা উপকরণ। ফ্যাশন ডিজাইনাররা বলছেন বাংলাদেশের নতুন জুটনের পোশাকের চাহিদা বিদেশেই বেশি। তবে চাহিদার সঠিক কোনো পরিসংখ্যান না থাকলেও তাদের দাবি ক্রমেই বাড়ছে এসব পোশাকের ব্যবহার। জুটনটাকে এক্সপোর্ট নিয়ে চিন্তা করছি, কারণ চাহিদা তো বিদেশে বেশি, ঠান্ডার দেশে চাহিদা বেশি। আর পাটপণ্য নিয়ে কাজ করা ব্যবসায়ীরা বলছেন জুটনের ব্যবহার বাড়লে একদিকে যেমন বাড়বে পাটের চাহিদা, অন্যদিকে কিছুটা হলেও কমবে বড় অঙ্কের তুলা আমদানির ওপর চাপ, পাশাপাশি বাড়বে কর্মসংস্থানের সুযোগ। ইয়ার্ন এবং ফেব্রিক বেচে যদি আপনি $1,000 থেকে $1,500 পান, ডাইভার্সিফাইড প্রোডাক্ট বেচে আপনি $5,000 থেকে $10,000 পর্যন্ত পাবেন। নন কনভেনশন মানে 1 টন মাল বানাতে 10 টাইমস বেশি লেবার লাগে। তবে বাজার দখলে এই পোশাকের প্রসারে ফ্যাশন প্রমোটরদের এগিয়ে আসার আহ্বান নবীন ডিজাইনারদের। যারা গ্রেট থিঙ্কার্স ফ্যাশনের, তাদেরকে এগিয়ে আসতে হবে জুটনকে প্রমোট করার জন্য। জুটন তৈরির প্রধান উপাদান পাট উৎপাদনে জগৎখ্যাত বাংলাদেশ, তাই এখানকার ব্যবসায়ীরা জুটন পণ্যের কাঁচামালের যোগান সহ নানা ক্ষেত্রে পাবেন বাড়তি সুবিধা, এমন দাবি সংশ্লিষ্টদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। সৈয়দপুরে মাছ চাষ করে অনেকেরই আর্থিক অবস্থার উন্নতি হয়েছে, কিন্তু বর্তমানে মাছের খাবারের দাম বেড়ে যাওয়ায় লোকসানের মুখে পড়েছেন চাষিরা। পাশাপাশি ভেজাল খাদ্যে বাজার সয়লাভ হওয়ায় বিপাকে পড়েছেন তারা। এই অবস্থায় খাদ্যের দাম নিয়ন্ত্রণ ও ভেজাল খাদ্য বাজারজাত বন্ধের দাবি জানিয়েছেন মাছ চাষিরা। জেলার প্রতিনিধি মফিজুর রহমান রিপনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শরীয়তপুরের 6 উপজেলার বিভিন্ন স্থানে গড়ে উঠেছে অসংখ্য মাছের খামার। এসব খামারের চাষিরা বাড়তি টাকা দিয়েও পাচ্ছেন না মানসম্মত মাছের খাবার। আর এই ভেজাল খাবার খাওয়ানোর কারণে অনেক খামারের মাছ মরে যাচ্ছে। এছাড়া আড়তদারদের কাছে মাছ বিক্রি করায় লভ্যাংশের একটি বড় অংশ চলে যায় মধ্যস্বত্বভোগীদের হাতে। এ অবস্থায় সরকারের প্রতি ভেজাল খাদ্য প্রস্তুতকারী ও বাজারজাতকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। এই ফিড ভেজাল হওয়ার কারণে আমাদের লাভ হইতেছে না, এবং কি দিন দিন অনেক বদলা কামলা দিয়ে আমাদের পোষায় না। ভেজালের কারণে মাছ যেহেতু বলার কথা মাছটা বলতেছে না, আমাদের খুব লোকসান হইতেছে। এই ফিডটা কোনো কার্যকরী হয় না, এই কারণে মনে করেন আমরা মাছ ধরি আসারি। আদারের কারণে মাছ বলে না, আদারের কারণে মাছ খাড়িয়ে থাকে, মাছ নষ্ট হয়ে যায়, এবং মনে করেন মাছ আমাকে বহুত মাছ মারা গেছে। এদিকে মাছের খাবার পরীক্ষা করে ভেজাল খাবারের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন মৎস্য বিভাগের এই কর্মকর্তা। আমরা অবশ্যই যে খাবারগুলোকে আমরা টেস্টে পাঠাবো, আমাদের খাবার টেস্ট করার ব্যবস্থা আছে, তারপর দেখবো খাবারের অবস্থাটাকে, এবং সেখানে যদি কোনো খারাপ বা ভেজাল পাই আমরা অবশ্যই আইনের আশ্রয় নিব। শরীয়তপুরের 6 উপজেলায় মৎস্য খামার রয়েছে 15,244টি, যা থেকে বছরে 19,600 মেট্রিক টন মাছ উৎপাদন হচ্ছে। আর জেলায় মাছের চাহিদা রয়েছে 21,386 মেট্রিক টন। সময় সংবাদ, শরীয়তপুর। বাগেরহাটে সুন্দরবনের শরণখোলা রেঞ্জ এলাকায় গুলিতে জামাল নামে এক ব্যক্তি নিহত হয়েছে। র্যাবের দাবি বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয়। সকালে কাতলার খাল এলাকায় এ ঘটনা ঘটে। র্যাব 8-এর উপ অধিনায়ক মেজর আদনান কবির বলেন, ভোরে র্যাব 8-এর কর্মকর্তারা নিয়মিত টহলে কাতলার খাল এলাকায় যায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে প্রায় আধ ঘণ্টা ব্যাপী গুলি বিনিময় চলে। এক পর্যায়ে বনদস্যুরা পিছু হটে গেলে সেখানে তল্লাশি চালিয়ে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি দেশি বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে র্যাব। পরে স্থানীয় জেলেরা নিহত ব্যক্তিকে বনদস্যু জামাল বাহিনীর প্রধান হিসেবে শনাক্ত করে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। নিহতের মরদেহ শরণখোলা থানায় হস্তান্তর করা হয়েছে। দিনাজপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মির্জান নেসা নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় আগুন লেগে দগ্ধ হয়েছেন আরও 3 জন। ভোররাতে শহরের নিউ টাউন এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, বৈদ্যুতিক খুঁটি থেকে সংযোগ তার ছিঁড়ে ওই এলাকার জব্বারের বাড়ির টিনের ওপর পড়ে। এতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তার স্ত্রী মির্জান নেসা মারা যান। এ সময় ওই বাড়িতে আগুন লেগে ফায়ার সার্ভিসে খবর দেন প্রতিবেশীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুনে দগ্ধ হন ছেলে আজাদুল ইসলাম, পুত্রবধূ রাশিদা বেগম ও নাতনি সাবিনা ইয়াসমিন। তাদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেলে ভর্তি করা হয়।
আমি ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে যখন দেখি বিকট শব্দ হলো, চারিদিকে খালি আগুন। ঘুম থেকে উঠে দেখলাম যে আমাদের দরজার এখানে আগুন লেগে গেছে পর্দার মধ্যে। পাশ থেকে নাম্বারটা নিয়ে 50 বার ফোন দিছি, রিসিভ করা হয়নি। তারপর তারপরে রিসিভ করছে, এটা আমরা কি করব, ফায়ার সার্ভিসে ফোন দেওয়ার জন্য বলছে। ফায়ার সার্ভিসে ফোন করছি, তারপর লাইন অফ করা হয়েছে। তারপরে আবার লাইনটা দেওয়ার কোনো প্রয়োজন কিন্তু নাই। আসে এখানে তথ্যটা নিবে যে এটা ঠিক হয়েছে কিনা, তারপরে না, এখানে কেউ আসেনি। তার পরবর্তীতে এখানে বিদ্যুতের লাইনটা দেওয়া হয়েছে, দেওয়ার পরে এখানে ক্ষতিটা হয়েছে। বিস্ফোরক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির 41 নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 12 অক্টোবর ধার্য করেছেন আদালত। হাসপাতালে ভর্তি থাকার কারণে মির্জা ফখরুল আদালতে অনুপস্থিত থাকায় আসামিপক্ষের আইনজীবী সময়ের আবেদন করেন। সকালে ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ রুহুল আমিন পরবর্তী এ দিন ধার্য করেন। 2013 সালের 2 মার্চ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ ও মগবাজারে চলাচলরত যানবাহনে ভাঙচুর এবং অগ্নিসংযোগের অভিযোগে ওই দিন রমনা থানায় ফখরুল সহ 37 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ওই থানার উপপরিদর্শক মোহাম্মদ আলী। 2004 সালের 4 আগস্ট বিএনপি নেতা মওদুদ আহমেদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমানুল্লাহ আমান সহ 41 জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেন আদালত। দেশের বাইরের খবর। আল কায়েদার অন্যতম সাবেক নেতা মোখতার বিন মোখতার লিবিয়ার মার্কিন বিমান হামলায় নিহত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তারা। 2 বছর আগে আলজেরিয়ার একটি গ্যাস ফিল্ডে হামলা চালিয়ে 40 বিদেশি নাগরিককে হত্যা করায় আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর ওয়ান্টেড সন্ত্রাসীদের তালিকায় শীর্ষে উঠে যায় মোখতারের নাম। এরপর থেকেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। এর আগেও বেশ কয়েকবার মোখতারের মৃত্যুর সংবাদ গণমাধ্যমে প্রচার করা হয়। তবে এবার পেন্টাগন জানিয়েছে তার অবস্থান নিশ্চিত করেই হামলা চালায় মার্কিন জোট বাহিনী। একসময়ের আল কায়েদার অন্যতম শীর্ষ এই নেতা পরে নিজের একটি জঙ্গি সংগঠন গড়ে তোলায় আল কায়েদা থেকে বিচ্ছিন্ন হয়ে যান। সবচেয়ে কম বয়সী আত্মঘাতী হামলাকারী হিসেবে ধারণা করা হচ্ছে 17 বছর বয়সী এক ব্রিটিশ যুবককে। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি সহ পরিচয় প্রকাশ করে আইএস। তালহা আজমল নামে ওই যুবক ব্রিটেনের পশ্চিম ইয়র্কশায়ারের বাসিন্দা বলে আইএসের পক্ষ থেকে দাবি করা হয়। শনিবার ইরাকের বাইজি শহরের একটি তেল শোধনাগারে চালানো আত্মঘাতী হামলায় নিহত হন কমপক্ষে 11 জন। আইএসের ওই বিবৃতিতে বলা হয়, হামলায় অংশ নেয়া আইএসের 4 সদস্যের একজন আজমল। যদিও সে সময় তার নাম আবু ইউসুফ আল ব্রিটানি বলে দাবি করে আইএস। এর আগে 2005 সালে লন্ডনে একটি আত্মঘাতী বোমা হামলা চালায় 19 বছর বয়সী আরেক ব্রিটিশ যুবক হাসিব হুসেইন। খেলার খবর। কোপা আমেরিকা। জয় দিয়েই কোপা আমেরিকা মিশন শুরু করল আসরের হট ফেভারিট ব্রাজিল। গ্রুপ সিতে নিজেদের প্রথম ম্যাচে পেরুকে 2-1 গোলে হারিয়েছে সেলেসাওরা। অন্যদিকে আরেক ম্যাচে অঘটনের জন্ম দিয়েছে ভেনিজুয়েলা। আসরের অন্যতম ফেভারিট কলম্বিয়াকে 1-0 গোলে হারিয়েছে তারা। 8 বারের কোপা আমেরিকা শিরোপাজয়ী ও 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য এবারের কোপা আমেরিকা মিশন শুরু হচ্ছে পেরুর বিপক্ষে ম্যাচ দিয়ে। গেল বিশ্বকাপের দুঃসহ স্মৃতি ব্রাজিলিয়ানদের মনে যে দগদগে ঘা তৈরি করেছিল তা যেন এখনো শুকায়নি। তারপরও প্রিয় দল সেলেসাওদের সমর্থন দিতেই যেন হলুদ সমুদ্র হয়ে উঠেছিল চিলির স্তাদিও মিউনিসিপাল বিসেন্তেনারিওর গ্যালারি। ম্যাচের শুরুতেই মাত্র 3 মিনিটের মাথায় স্ট্রাইকার ক্রিশ্চিয়ান কুয়েভার গোলে লিড পায় পেরু। মাঠে দর্শকরা যেন তখনও ঠিকঠাক ভাবে নিজের সিটেই বসেননি। তবে পেরুর সেই উৎসবকে মুহূর্তেই ধূলিসাৎ করে দেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। সমর্থকদের মনের ভয়কে দূর করে বার্সা সতীর্থ দানি আলভেজের বাড়ানো বলে দুর্দান্ত এক হেডে ম্যাচে সমতা আনেন তিনি। ম্যাচে তখন সময় গড়িয়েছে মাত্র 5 মিনিট। এরপর দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরো বাড়ায় দুঙ্গার ব্রাজিল। 52 মিনিটে নেইমারের শট বারে লেগে ফিরে এলে দুশ্চিন্তার ছায়া ভর করে ব্রাজিলিয়ান শিবিরে। মাঝে অবশ্য পেরুর বেশ কয়েকটি আক্রমণ কাঁপিয়ে দিয়েছিল ব্রাজিলের রক্ষণদুর্গ। তবে দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে সেই নেইমারের অ্যাসিস্ট করা বলেই গোল করে ব্রাজিলিয়ান সমর্থকদের সব মনের ভয় দূর করেন বদলি খেলোয়াড় ডগলাস কস্তা। শেষ পর্যন্ত ওই 2-1 গোলের জয়ের পাশাপাশি পূর্ণ পয়েন্ট নিয়ে কোপা আমেরিকায় নিজেদের নবম শিরোপা জয়ের মিশন শুরু করল নেইমার লুইসরা। Colombia
আরেক ম্যাচে স্তাদিও এল টেনিয়েন্তে ভেনিজুয়েলার বিপক্ষে প্রত্যাশিত জয় দেখতে মাঠে উপস্থিত হয়েছিলেন হাজারো কলম্বিয়ান সমর্থকরা। সেই সাথে দলের সেরা তারকা রাদামেল ফ্যালকাও ও হ্যামেস রদ্রিগেজ থাকায় ফেভারিটও ছিল তারা। অবশ্য খেলার শুরুতে তারা ভেনিজুয়েলাকে চেপেও ধরেছিল, কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পেতে কলম্বিয়ানদের অপেক্ষার প্রহরটা যেন বাড়ছিলই। প্রথমার্ধটা আক্রমণ পাল্টা আক্রমণে কাটলেও গোল পায়নি কেউই। দ্বিতীয়ার্ধে ম্যাচের 60 মিনিটে গুয়েরের অ্যাসিস্ট করা বলে স্ট্রাইকার রন্ডন গোল করলে ভেনিজুয়েলার সমর্থকরা খুঁজে পান উৎসবে মেতে ওঠার উপলক্ষ। এরপর ভেনিজুয়েলা অতিরিক্ত রক্ষণাত্মক কৌশল বেছে নিলে বাকিটা সময়েও গোল আদায় করতে পারেনি হোসে পেকারম্যানের শিষ্যরা। ফলে কোপা আমেরিকার এবারের আসরের শুরুতেই হারের বেদনা সঙ্গী হয় কলম্বিয়ার। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। ইউরো 2016 এর বাছাই পর্বের খবর। ইউরো বাছাই পর্বে গ্রুপ ই-তে স্লোভেনিয়াকে 3-2 গোলে হারিয়ে পূর্ণ পয়েন্ট নিয়ে চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে ইংল্যান্ড। ইংলিশদের হয়ে ম্যাচে জোড়া গোল করেছেন জ্যাক উইলশের। আরেক ম্যাচে গ্রুপ সি-তে বেলারুশের বিপক্ষে 1-0 গোলের কষ্টার্জিত জয় পেয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। এল জুবেল জানায় স্লোভেনিয়ার বিপক্ষে ম্যাচে ফেভারিট হয়ে মাঠে নেমেছিল ইংল্যান্ড, তবে খেলায় কখনোই একতরফা প্রাধান্য বিস্তার করতে পারেনি তারা। হয়নি ফ্রিল্যান্সদের। অ্যাডাম লালানার অ্যাসিস্ট করা বল যখন সেই উইলশেরই স্লোভেনিয়ার জালে পাঠান, ততক্ষণে ম্যাচে গড়িয়েছে 73 থাকা স্লোভেনিয়াকে চূড়ান্ত পর্বের টিকিট পেতে আরও কিছু সময় অপেক্ষা করতেই হচ্ছে। আরেক ম্যাচে বরিসভ অ্যারেনায় দুর্বল বেলারুশকে হেসে খেলেই হারানোর কথা ছিল সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের। শক্তিশালী স্প্যানিশরা শুরু থেকেই চড়াও হয়ে খেলতে থাকে বেলারুশের বিপক্ষে, কিন্তু গোলের দেখা পেতে রীতিমতো হিমশিম খেতে হয় দেল বক্সের শিষ্যদের। মুহুর্মুহু আক্রমণ শানালেও গোলের দেখা পাচ্ছিল না সিলভা ক্যাসিয়াসরা। প্রথমার্ধের শেষ মিনিটে ফ্যাব্রেগাসের কাছ থেকে পাওয়া বল বেলারুশের জালে পাঠাতে ভুল করেননি স্ট্রাইকার ডেভিড সিলভা। এরপর দ্বিতীয়ার্ধেও গোলের জন্য হন্যে হয়ে ছুটেছে স্প্যানিশরা, কিন্তু সেই গোলের দেখা পাওয়া তো দূরের কথা, তারা শুধু গোল মিসের মহড়া দিয়ে যাওয়া ছাড়া ম্যাচে আর কিছুই করে দেখাতে পারেনি। শেষ পর্যন্ত এই একমাত্র গোলের জয় নিয়ে সন্তুষ্ট থাকতে হয় তাদের। এই জয়ে 6 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে গ্রুপ সি-তে দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন, আর সমান ম্যাচে 4 পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকা বেলারুশের চূড়ান্ত পর্বে খেলার সম্ভাবনা নেই বললেই চলে। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। এবার ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ প্রসঙ্গ। জ্যামাইকার সাবাইনা পার্কে 2 ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে 277 রানে হারিয়ে হোয়াইট ওয়াশ করল অস্ট্রেলিয়া। চতুর্থ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে 2 উইকেটে 16 রান নিয়ে ব্যাট করতে নেমে মাত্র 114 রানেই ক্যারিবীয়রা গুটিয়ে গেলেও বড় জয় পায় অজিরা। ম্যাচ সেরা হয়েছেন অজি ব্যাটসম্যান স্টিভ স্মিথ। জয়ের জন্য নিজেদের দ্বিতীয় ইনিংসে 392 রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে আগের দিন শুরুতেই 2 ওপেনারকে হারিয়ে রীতিমতো ধুঁকছিল ক্যারিবীয় ব্যাটিং লাইন আপ। 2 উইকেটে 16 রান নিয়ে ব্যাট করতে নেমে মাত্র 4 রান যোগ করতেই তারা হারায় ডাউরিজকে। এরপর দলীয় 27 রানে ব্রাভো বিদায় নিলে হারটা ওয়েস্ট ইন্ডিজের জন্য কেবলমাত্র সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। অধিনায়ক রামদিনের 29 ও পারমলের অপরাজিত 23 রান অস্ট্রেলিয়ার জয়ে কিছুটা বাধা সৃষ্টি ছাড়া আর কোনো প্রভাব বিস্তার করতে পারেনি। অজি বোলারদের পক্ষে স্টার্ক 34 রানে 3টি উইকেট নেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আগামী অর্থ বছরের বাজেট গতানুগতিক, সরকারি বিনিয়োগ ও এডিপি বাস্তবায়নের সুনির্দিষ্ট রূপরেখা নেই বলছে বিশ্বব্যাংক। 4 বছর পর মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর সুযোগ পাচ্ছে রিক্রুটিং এজেন্সিগুলো। প্ল্যান্টেশন ছাড়াও অন্য পেশায় নেওয়া হবে কর্মী, সরকারের কঠোর নজরদারির পরামর্শ। প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে বাংলাদেশের উন্নয়ন ত্বরান্বিত করা হবে।